এটা ভালো গেল না বাংলার ফুটবলের ক্ষেত্রে। গতবারের সুপারকাপ চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল প্রথম ম্যাচেই হেরে গেল কেরল ব্লাস্টার্সের কাছে প্রি কোয়ার্টার ফাইনালে। এবং ম্যাচে ইস্ট বেঙ্গল তেমন দাগ কাটতে পারেনি। লাস্টে নোয়া যদি 1:1 না মিস করতো তবে গোলের সংখ্যা হয়তো আরো বাড়তে পারতো। এমনিতেই 2 গোল হয়েছে। পুরো খেলাটা নিয়ে তুমি কিভাবে বিশ্লেষণ করবে? সত্যি কথা বলতে কি, আজকের ম্যাচটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা খুব ভালো ম্যাচ হওয়া উচিত ছিল, তার কারণ অনেকদিন রেস্ট পেয়েছে এবং সত্যি কথা আরো বলতে গিয়ে রেস্ট পেয়েছে এবং যে টিমে যেহেতু আইএসএল এর সুপার সিক্সে যেতে পারেনি, সেই জায়গা থেকে হিসেব বা অঙ্ক যদি করে চিন্তা করা যেত তাহলে আজকে ইস্টবেঙ্গলের জন্য ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু সবথেকে বড় কথা কেন জানি না, যেন ইস্টবেঙ্গল খেলোয়াড়দের বডি ল্যাঙ্গুয়েজ এত সফট ছিল, মানে মনে হচ্ছিল না যেন ওরা একটা ম্যাচ জেতার জন্য খেলতে নেমেছে। উল্টো দিকের যদি চিন্তা করা যায়, কেরল ব্লাস্টার্স যথেষ্ট ভালো খেলেছে, তারা প্ল্যান ওয়াইজ খেলেছে। ইস্টবেঙ্গলের মাঝ মাঠে কোনো সংঘবদ্ধতা ছিল না। ফুটবলের এখন আধুনিক ফুটবলের পুরোটাই কিন্তু হৃৎপিণ্ডের মতো মাঝ মাঠটাকে ধরা হয়। সেই জায়গায় ইস্টবেঙ্গলের মাঝ নীল, মেসি বাউলি কোথায় থাকছে, কোন জায়গায় পৌঁছচ্ছে, যা খেলা আইএসএল এর গ্রুপ লিগে মেসি বাবলি খেলেছিল তার সিকিবাগও খেলতে পারলো না এবং একটা হাফ চান্স পেয়ে গেছিল। হাফ চান্স কি আমি বলবো, মোর দ্যান 60% 70% চান্স পেয়ে গেছিল, যেখান থেকে মেসি বাবলি একটা সুযোগ পেয়ে গেছিল, ওখান থেকে গোল করা উচিত ছিল। এই ধরনের ম্যাচে তো যদি গোল না করা যায় তাহলে যা হয়, ওখান থেকে কেরলা একটা গোল পায়, পেনাল্টিটা মিস করে সেভ করেছিল গিল, কিন্তু বক্সের মধ্যে ঢুকে যায় এবং রিটার্ন বলে গোল করে। ওভারঅল ম্যাচের কথা যদি চিন্তা করা যায় তাহলে আমার যেখানে মনে হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাবদের একটা মেন্টাল ডিপ্রেশন চলে এসছে এবং সব খেলোয়াড়দেরই একটা বাড়ি যাওয়ার তাগিদ, অর্থাৎ সিজনের শেষ টুর্নামেন্টে হলে যা হয় সেটা তাদের খেলার উপর ছাপ পড়েছে। সেটা প্রত্যেকটা খেলোয়াড়, দিয়ামান্তকাসকে যেমন আইন স্ট্রাইকার হিসেবে রাখা হয়েছে, দিয়ামান্তকাস চলে আসছে ম্যান থেকে তলায়। স্ট্রাইকিং ফোর্সে কোনো ফোর্স ছিল না, স্ট্রাইকিং জোনে স্পেশালি। এখনকার ফুটবলে যদি পেনিট্রেটিভ জোনে যদি প্রেশার না করা অপোনেন্টকে, তাহলে কিন্তু জায়গা খুলবে না, দরজা খুলবে না, গোলের দরজা। সেই প্রেশারটাই দিয়ামান্তকস ঠিক মতো করতে পারেনি, যেমন মেসি বাউলি অফ ফর্মে ছিল এবং ততই বছর আমি বুঝলাম না যে ছেলেটির মধ্যে জোশ বেশি আছে, সেই সৌভিক চক্রবর্তীকে কেন প্রথম একাদশের কোচ রাখতেন না? দেখুন, একমাত্র সৌভিক চক্রবর্তীর ইঞ্জুরি যদি থাকতো তাহলে হচ্ছে তাকে সেকেন্ড হাফে খেলিয়েছে আমার মনে হতো। কিন্তু এই টিমের ইউটিলিটি ফুটবলার বলতে গেলে সৌভিক চক্রবর্তী যে ব্লকার মিডফিল্ডারটা খেলে, সেটা কিন্তু অনেক কার্যকরী ভূমিকা নিয়েছিল বিগত আইএসএল এর ম্যাচগুলোতে। আমি জানি না কোন প্ল্যানিং এর জন্য সৌভিক চক্রবর্তীকে আজকের মাঠের বাইরে রাখা হয়েছিল এবং অনেক পরে যখন ম্যাচটা প্রায় মরে গেছে, ইস্টবেঙ্গল থেকে প্রায় চলে গেছে, সেই জায়গা থেকে সেই সময় নামানো হয়েছে সৌভিক চক্রবর্তীকে। হ্যাঁ, কিন্তু যেটা আরো একটা ব্যাপার সেটা হচ্ছে যে ইস্টবেঙ্গলের জনতার যে অনেক আশা নিয়ে আনোয়ার এসেছিল, আনোয়ারকে আনা হয়েছিল, আনোয়ারও কিন্তু ব্যর্থ। সারা ম্যাচে হয়তো আনোয়ার কনস্ট্রাকটিভ ফুটবল খেলেছে, কিছু কিছু জায়গায় যথেষ্ট দক্ষতা দেখিয়েছে, কিন্তু বেশিরভাগ অর্থাৎ মোস্ট অফ দ্য টাইমস কিন্তু আনোয়ারকে অনেক বেশি মানে কম্প্যাক্ট মেস মনে হচ্ছে। তার কারণ ফ্যাবুলাস অ্যামাউন্ট দিয়ে ইস্টবেঙ্গল আনোয়ারকে নিয়েছে, পুরো টাকা হলো না সেই জায়গা থেকে ইস্টবেঙ্গলের ফুটবলার, এবং তাকে যেভাবে প্রায় একটা ইগো থেকে দলে টানতে যেভাবে খরচ করলো ইস্টবেঙ্গল, আনোয়ার তার মূল্যই দিতে পারলো না। একদম, আনোয়ার দেখো কত যে সিজনে খেলেছে, সে যে ফুটবল খেলেছে আনোয়ার, তার সিকিবাও খেলতে পারলো না। আইএসএল এ বেশ কটা ম্যাচ আনোয়ারের পায়ের তলা দিয়ে বল চলে গেছে, সেগুলো গোল হয়েছে। আমার তো মনে হয় আনোয়ার কিছুটা ক্যাজুয়াল অ্যাপ্রোচ দিয়ে ফুটবল খেলছে, কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবকেও ভাবতে হবে যে প্লেয়ারটাকে যেভাবে ট্রান্সফার ফি দিয়ে যেভাবে আনা হলো, তার যদি এই পারফরমেন্স হয়। ডিমিট্রিয়স ডায়মন্ডাকাস এবং আনোয়ার, যে দুটো হাই প্রোফাইল ছিল, এবং জিকসান সিং, তাকেও তিনটে প্লেয়ারই ইস্টবেঙ্গলকে কিন্তু কিছুই করতে পারলো না। ওটা পুরোটাই প্ল্যানিং এর ভুল আছে। আমার যেটা ব্যক্তিগত মনে হয়েছে, দেখো টিমটাকে বাঁধুনির সময় একটা কোচ পরিবর্তন হয়েছে, অস্কার ব্রুজো পরে এসছেন, কিন্তু উনি টিমটার বাঁধুনিটা, অর্থাৎ ডেভিডকে দেখো কত পরে নামানো হচ্ছে, যখন দেখছে স্ট্রাইকাররা ফেল করছে
এই ডেভিড ছেলেটা কিন্তু যে কটা ম্যাচে নেমেছে সে কটা ম্যাচে কিন্তু নেমেই গোল করেছে বা গোলের রাস্তা খুলে দিয়েছে। সেখানেও ডেভিডকে লাস্ট 7-8 মিনিট আগে নিয়ে আসা হচ্ছে, ম্যাক্সিমাম 10 মিনিট আগে নিয়ে আসা হচ্ছে। ডেভিডকে আন্ডার ইউজ করলো ইস্ট বেঙ্গল এবং একদম এই কার্লোস এবং অস্কার দুজনেই করলো। এক্স্যাক্টলি কারণ এই ডেভিড ছেলেটা কিন্তু ইন্ডিয়ান স্ট্রাইকারদের মধ্যে গোলটা অনেক চেনে এবং ও প্রমাণ দিয়ে দিয়েছে যে কোনো ম্যাচে বিগত আইএসএল এর ম্যাচগুলোতে যখনই নামানো হয়েছে ইস্ট বেঙ্গলের ও গোল করেছে এবং বা গোল করিয়েছে। সুতরাং এই ছেলেটার উপর ভরসা করতে হয়। দেখুন এই জায়গায় দেশীয় কোচেদের কিন্তু বিভিন্নভাবে এই ফরেন বিদেশি কোচেদের সাথে একটা লিয়াজও করতে হয়। ওই জন্যে অ্যাসিস্ট্যান্ট যে কোচগুলো থাকে আমাদের দেশীয়, কারণ তারা দেশীয় খেলোয়াড়দের অ্যাটিটিউড, তারা কি ধরনের ফুটবল খেলতে পারে সেই জায়গাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। যে টিমের অ্যাসিস্ট্যান্ট কোচ খুব ভালোভাবে গাইড করে ফরেন কোচকে। দেখো অস্কার তো রোজ ডেভিডের খেলা দেখেনি বা মোহামেডান থেকে অতগুলো গোল করেছে বা ইস্টবেঙ্গলের লিগেও এতগুলো গোল করেছে এটা দেখেনি, কিন্তু হয়তো প্র্যাকটিসে সে চোখে পড়ছে না। কিন্তু দেশীয় কোচ যারা আছে, অ্যাসিস্ট্যান্ট কোচ, একটা বিরাট বড় ভূমিকা থাকে যে এই ছেলেটির স্কোরিং এবিলিটি ভালো, একে এই সময় এই জায়গায় নামান, ও এই টাইপের বল চায়, ওকে এই জায়গায় খেলালে খেলতে পারে, এই ধরনের জিনিস কিন্তু ঠিকভাবে অস্কার ব্রুজোকে গাইড করা হয়নি। সুতরাং এই জায়গাগুলো ক্লাবকে ভাবতে হবে যে এক্সপিরিয়েন্স এবং যারা বিগত দিনে খেলোয়াড় ছিলেন বা লাইসেন্স করেছেন সেই ধরনের অ্যাসিস্ট্যান্ট কোচটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে।